নমস্কার দর্শক বন্ধুরা, রেভ স্পোর্টস একটি নতুন উপস্থাপনায় আপনাদের স্বাগত। আমি সৌর্যানী চ্যাটার্জি আর আমার সঙ্গে আজ আছেন দেবাশিস সেন। আর আমরা ঠিক কিন্তু ইডেন গার্ডেন্সের বাইরে দাঁড়িয়ে এক্ষুনি কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের আগেনস্টে কেকেআরকে আমরা খেলতে দেখলাম। আর শুরু করতে গেলে প্রথমে কেকেআর টস জিতে বোলিং নিলেন, আর ওই সিদ্ধান্তটা কিন্তু আজকে কেকেআরের ফেভারে কাজ করেছে, কারণ কেকেআর কিন্তু আজকের ম্যাচটা জিতে গেছেন। প্রথমতই আমরা শুরু করব প্লে অফ সিনারিও নিয়ে। আমরা সবাই জানি যে এখন অবধি আরসিবি, সানরাইজার্স হায়দ্রাবাদ আর গুজরাট টাইটান্স অলরেডি কোয়ালিফাই করে গেছেন। একটা স্পটের জন্য তিনটে টিমের লড়াই, তিনটে না অনেকগুলো টিমেরই লড়াই বলতে পারবেন। রাজস্থান আর পাঞ্জাবের লড়াইটা এখন মেন, কিন্তু কেকেআরও কিন্তু এখনও কন্টেনশনে আছে। কেকেআর ফ্যান্সদের জন্য কিন্তু এখনও আশা আছে। দেবাশিস দা, যদি প্লে অফ সিনারিওর ব্যাপারে আমি তোমায় জিজ্ঞেস করি, তুমি একটু এক্স্যাক্টলি বলে দেবেন আমাদের ভিউয়ার্সদের? এক্স্যাক্টলি সৌর্যানী, অবশ্যই আজকে জিতে কেকেআরের পয়েন্ট দাঁড়ালো 13 পয়েন্টে। ইনফ্যাক্ট 13টা খেলে 13 পয়েন্ট, এবং যদি কেকেআর শেষ ম্যাচটা 24 তারিখে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জেতে, তাহলে কেকেআর উইল এন্ড আপ উইথ 15 পয়েন্টস। এবং পাঞ্জাবও কিন্তু 13 পয়েন্টে আছে এই মুহূর্তে, এবং পাঞ্জাবও যদি শেষ ম্যাচটা জেতে, পাঞ্জাব উইল অলসো রিচ 15 পয়েন্টস। এখন ব্যাপার হচ্ছে, যদি রাজস্থান রয়্যালস, যারা কিনা এই মুহূর্তে 14 পয়েন্টে আছে, তারা যদি শেষ ম্যাচটা জিততে পারে, দেন দে রিচ 16 পয়েন্টস। তাহলে কিন্তু আর ইকুয়েশনটা বাকি দলগুলোর জন্য আর সেই 16 পয়েন্টে পৌঁছানোটা সম্ভব নয়, বিশেষ করে কেকেআর আর পাঞ্জাব কিংস। কেননা মনে থাকবে তোমার নিশ্চয়ই যে এখানে ইডেন গার্ডেন্সে কিন্তু বৃষ্টির জন্য কিন্তু এই ম্যাচটা ভেস্তে গেছিলো, এবং দ্য পয়েন্টস হ্যাজ টু বি শেয়ার বিটুইন বোথ দ্য টিমস। সুতরাং কেকেআরের জন্য এখন শুধুমাত্র নিজেদের শেষ ম্যাচটা জিতলেই হবে না, দে হ্যাভ টু লুক ফরওয়ার্ড টু দ্য রেজাল্ট অফ রাজস্থান রয়্যালস ম্যাচ এবং পাঞ্জাব কিংসও। কেননা যদি কেকেআর নিজেরাই হেরে বসে থাকে, তাহলে কিন্তু পাঞ্জাব কিংস যদি জেতে এবং যদি রাজস্থানও জেতে, যদি হেরে যায় তাহলে পাঞ্জাব কিংস চলে যাবে, নাহলে রাজস্থান জিতলে রাজস্থান চলে যাবে। এই হচ্ছে ইকুয়েশন, সৌর্যানী। কিন্তু দেবাশিস দা, আমরা তো ইকুয়েশনটা নিয়ে কথা বললামই, কিন্তু কেকেআর নিয়ে তো আমাদের কথা বলতেই হবে। কালকে আমরা যখন পিটিসিটা করছিলাম, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলে যে যদি কেকেআর জিতে যায়, তাহলে সুনীল নারিনের একটি মূর্তি ইডেন গার্ডেন্সের বাইরে করা উচিত। না, এখন ব্যাপার হচ্ছে যে সুনীল নারিনের মূর্তি করবে কি করবে না, সেটা তো মানে জাস্ট, কিন্তু অসাধারণ বোলিং করলো আজকেও, এবং কালকেও আমরা বলছিলাম আমাদের প্রি শোতে যে হি হ্যাজ বিন ইনক্রেডিবল। মানে মরশুমের প্রথম থেকে, এবং শুধু এই মরশুম বলে নয়, মানে 2012-তে জয়েন করার পরে একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে 200-র ওপরে উইকেট, এবং যেভাবে ডমিনেট করে বোলিং করলেন আজকেও, 4 ওভারে 13 রানে এবং ক্রুশিয়াল উইকেট, ওই সময় হার্দিক পান্ডিয়াকে বোল্ড। তো মানে সুনীল নারিন কিন্তু একটা কাল্টে পরিণত হচ্ছে ফর কেকেআর ফ্যান্স, এবং অবশ্যই সিএবি তো মিউজিয়াম করবে ভেবে রেখেইছে, এবং যদি মিউজিয়াম করে তো ডেফিনেটলি কেকেআরের একটা নিশ্চয়ই জোন থাকবে সেখানে। অবশ্যই কিন্তু সুনীল নারিনের জায়গা পাওয়া উচিত অ্যালংসাইড ব্রেন্ডন ম্যাকালাম, কেন ওই 158 রান প্রথম মরশুমে 2008-এ, মানে দ্যাট ইজ আ ফোকলোর। এবং অবশ্যই সুনীল নারিনও কিন্তু সেখানে কিন্তু জায়গা করে নেবে, এবং অবশ্যই গৌতম গম্ভীরকে তো রাখতেই হয়। তো আমার মতে, যদি কেকেআরের স্কোয়ার যদি মিউজিয়াম যদি এরকম হয়, তো গৌতম গম্ভীর, সুনীল নারিন, ব্রেন্ডন ম্যাকালাম, তারপরে কে এলো না গেল, যে থাকলো না থাকলো, এই তিনজনের কিন্তু অবশ্যই বিশেষ একটা জায়গা পাবে। কিন্তু তুমি যখন সুনীল নারিনের কথা বলো না, আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে বরুণ চক্রবর্তীও আছেন অন্য এন্ডে। আর আমরা দেখেছি যে এই সিজনে কিন্তু বরুণ চক্রবর্তী, সুনীল নারিন একে অপরকে খুব ভালোভাবে কমপ্লিমেন্ট করেছেন, কোঅর্ডিনেট করে উইকেটস নিয়েছে, যখন দরকার পড়েছে কেকেআরের জন্য কিন্তু স্টেপ আপ করেছেন। মধ্যেখানে বরুণ চক্রবর্তীর আঙুলে চোট হয়েছিল বলে উনি খেলেননি কয়েকটা ম্যাচ, সেখানে কিন্তু অনুকূল রয় গিয়ে সুনীল নারিনকে সাপোর্ট করেছিলেন, কিন্তু বরুণ চক্রবর্তীর যে খামতি টিমে, ওটা কিন্তু কেকেআর অনেকভাবেই ফিল করেছিল। আজকেও বরুণ চক্রবর্তীকে আমরা মাঠে দেখলাম দেবাশিস। কালকে তুমি রিপোর্ট করেছিলে যে উনি খোঁড়াচ্ছিলেন, উনি মিডিয়ার সামনে উনি বোলিং করেননি, উনি পেছনে গিয়ে বোলিং করছিলেন। ওনাকে আজকেও কিন্তু মাঠে স্ট্রাগল করতে দেখা গেছেন, কারণ অনেক সময় উনি রান আপটা নিয়ে উনি আটকে যাচ্ছিলেন, তাও কিন্তু ওই 4 ওভারে 28 রান দিয়ে 7-এর ইকোনমি দিয়ে বল করেছেন। তো ওটা নিয়ে তুমি বরুণ চক্রবর্তীর ডিটারমিনেশন নিয়ে কী বলতে চাও? আর আরেকটা কথা যেটা আমি তোমায় জিজ্ঞেস করছি, যে হ্যাঁ ডেফিনেটলি উনি টিমকে প্রায়োরিটাইজ করছেন, কেকেআরকে প্রায়োরিটাইজ করছেন, কিন্তু অ্যাজ এন ইন্ডিভিজুয়াল প্লেয়ার তোমার কি মনে হয় যে এরকম করে নিজের চোটের সঙ্গে খেলে কি উনি নিজের সাথে ঠিক করছেন এটা? এখানে বরুণ চক্রবর্তী কিছু করণীয় নেই, কেননা এটা ফ্র্যাঞ্চাইজির প্রেশারে কিন্তু তাকে খেলতে হচ্ছে, এবং এর আগেও আমরা বহু ইনস্টেন্সে দেখেছি যে ফ্র্যাঞ্চাইজির চাপে পড়ে কিন্তু ক্রিকেটারদের খেলতে বাধ্য করা হয়েছে ডিসপাইট হ্যাভিং অ্যান ইঞ্জুরি। এবং বরুণের ক্ষেত্রেও দেখো, ও কিন্তু ইঞ্জেকশন নিয়ে খেলছে, দিনে 4টে করে ইঞ্জেকশন নিতে হচ্ছে টু রিলিভ অফ দ্য পেন। তো সুতরাং, এবং ফ্র্যাকচার, মানে টোয়ে ফ্র্যাকচার, দানা ঠিক মতন
চলতে পারছে না, হাঁটতে পারছে না, কিন্তু হ্যাটস অফ টু হিজ কমিটমেন্ট এবং যেভাবে টিমের স্বার্থে চোট সত্ত্বেও কিন্তু যেভাবে খেলছে, তাতে ইফ কেকেআর গোজ অন টু মানে রিচেস দ্য প্লে অফ, তাহলে কিন্তু বরুণ চক্রবর্তী কিন্তু বড় ভূমিকা থাকবে। এবং আজকেও কিন্তু তুমি যেটা বললে যে 7 করে রান রেট দিয়ে 28 রান দিল, এবং ওই মিডল ফেজে যেরকম যখন বরুণ বল করতে এবং দ্যাট কেপটা চেক, কেননা দেখো মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু ওই সময়টা যদি একটা পার্টনারশিপ পেতো, দেন 144 কুড হ্যাভ লুক লাইক 147 কুড হ্যাভ লুক লাইক another 25-30 রানস দ্যাট কুড হ্যাভ মেড আ লিটল ট্রিকিয়ার। কিন্তু অবশ্যই বরুণ চক্রবর্তীকে বলতেই হয়, কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে বিসিসিআইও কিছু করতে পারবে না, তারা কিন্তু কিছু চাপিয়ে দিতে পারবে না ফ্র্যাঞ্চাইজিদের ওপরে, কেননা দেখো এত টাকা দিয়ে ফ্র্যাঞ্চাইজি এই ক্রিকেটারদের নিয়েছে, সুতরাং দে উইল গো অল আউট টু গেট দেয়ার বেস্ট ফ্রম আউট অফ দেম। এবং যেই জন্য তোমার মনে থাকবে যে কয়েক বছর আগে যখন জসপ্রীত বুমরার যখন ইঞ্জুরি হয়েছিল, ওয়ার্ল্ড কাপ ছিল তারপরেই, কিন্তু ডেসপাইট ক্যারিং অ্যান ইঞ্জুরি হি হ্যাড টু প্লে, বাট লিটারালি হি হ্যাড টু বি ফোর্স টু প্লে ফর মুম্বাই ইন্ডিয়ান্স। একদমই। কিন্তু দেখো, আমরা যখন কেকেআর নিয়ে আজকে আলোচনা করছি, বরুণ চক্রবর্তী নিয়ে বললাম, সুনীল নারিন নিয়ে বললাম, কিন্তু আরেকটা প্লেয়ার নিয়ে কিন্তু আমাদের আলোচনা করাটা উচিত, সেটা হচ্ছে মনীষ পান্ডে। ইনিশিয়ালি যখন সিজন শুরু হয়েছিল, মনীষ পান্ডেকে স্কোয়াডে ইনক্লুড করা নিয়ে অনেকেই অনেক কিছু বলেছিলেন যে মনীষ পান্ডে কেন, উনি আর সেরকম ফর্মে নেই, ওনার মধ্যে স্পার্কটা আর নেই। ওনাকে যখন প্লেইং 11 ইনক্লুডও করা হয়েছিল, অনেক প্রশ্ন এসেছিল যে ওনাকে কি আর অপরচুনিটি দেওয়া উচিত, নাকি অন্য কাউকে নেওয়া উচিত টিমে ওনার জায়গায়। উনি কিন্তু প্রথম কয়েকটা ম্যাচ অপরচুনিটি পাননি স্কোয়াডে, মানে টিমে প্লেইং 11-এ থাকাকালীনও কিন্তু উনি ব্যাটিং করার অপরচুনিটি পাননি, টপ অর্ডার ব্যাটার্সরাকে কিন্তু রান করেছিল। কিন্তু আজকে তুমি যে মনীষ পান্ডের ওই ইনিংসটা দেখলে দেবাশিস দা, ওটা নিয়ে তুমি কি বলতে চাও? ইনক্রেডিবল, আমি তোমার সঙ্গে একমত। দেখো মানে এইটাই বলে না যে এক্সপিরিয়েন্স কাউন্টস। আমি প্রিশতেও বলছিলাম যে মনীষ পান্ডেকে খেলানোর একটাই কারণ, বিকজ অফ হিজ এক্সপিরিয়েন্স, মানে হি হ্যাজ বিন পার্ট অফ আইপিএল উইনিং সাইড ফর কেকেআর, এবং আইপিএলে প্রথম সেঞ্চুরিটাই করেছিল কিন্তু মনীষ পান্ডে। সুতরাং মনীষ পান্ডে, আই থিঙ্ক কেকেআর হ্যাজ রিপোজড ফেথ অন হিম জাস্ট বিকজ অফ হিজ এক্সপিরিয়েন্স। এবং আজকে তুমি যদি দেখো যে প্রথম উইকেটটা যখন অত দ্রুত তাড়াতাড়ি যখন ফিনালে আউট হয়ে গেল, ইট ওয়াজ অজিঙ্ক্য রাহানে, মানে দুটো সিনিয়র ব্যাটার যেভাবে একটা 38 রানের পার্টনারশিপ, ইফ আই এম নট রং, প্রথম এক্স্যাক্টলি। এবং তারপরে রবমান পাউলের সঙ্গে তো আমরা দেখলাম, মানে এবং বরুণ মনীষ কিন্তু তুমি দেখছিলে সুন্দর এক সিঙ্গেলস নিচ্ছিল, মাঝে মধ্যে মানে ডেলিকেট টাচ, মানে ধ্রুপদী ব্যাটিং বলতে যা বোঝায়, যদিও টি20-তে সেটা খুব একটা চলে না, কিন্তু বাট কাজের কাজ, মানে বলেন না কার্যকরী, মানে 147 asking rate around 7.5, you don't need to take too much of a risk. হ্যাঁ, তুমি এইটা তর্কের খাতিরে বলতে পারো যে নেট রান রেট মাইট বি আ ফ্যাক্টর, কিন্তু দেখো কেকেআর এর জন্য কিন্তু দেয়ার প্রায়োরিটি ওয়াজ টু এনশিওর যে প্রথমে আগে জয়টা পায়, মানে তাই। এবং সেইখানে কিন্তু কাজের কাজ, ওই সময় যদি দ্রুত 2-3টে উইকেট পড়ে যেত, এরকম আমরা দেখেছি সৌরজারি, কেননা যখন কেকেআর 6টা ম্যাচ, 6টার মধ্যে 5টা ম্যাচ হেরেছিল, যে 1 উইকেট লেড টু কাপল মোর, এবং সেইখানে কিন্তু প্রথম দিকে দ্রুত উইকেট হারাতে কিন্তু মিডল অর্ডারে কিন্তু সেরকম কিন্তু সেই ফাইটটা দেখাতে পারেনি, মানে বিট রামনদীপ, বিট রিঙ্কু তখন ফর্মে ছিল না, রবমান পাউলে ক্লিক করছিল না, ক্যামেরন গ্রিন। তো সুতরাং সেইখানে কিন্তু ওই যে ইনিশিয়ালি, কেন এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু রিমেম্বার যে দীপক চাহার, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, এদের সমৃদ্ধ মুম্বাই ইন্ডিয়ান্স বোলিং। সুতরাং এবং মুম্বাই ইন্ডিয়ান্স যে ট্রাইড ডে লেভেল বেস্ট, কিন্তু ওই সময় মনীষ পান্ডে এবং অজিঙ্ক্য রাহানে টু স্টার্ট উইথ, এবং তারপরে রবমান পাউলের সঙ্গে যে পার্টনারশিপ, আই থিঙ্ক দ্যাট সেট দ্য প্ল্যাটফর্ম। তারপরে কাজটা অনেক সহজ হয়ে গেছিলো। ইট ওয়াজ মোমেন্টারি কিছু উইকেট দ্রুত চলে গেছিলো ঠিকই, কিন্তু কেকেআর ওয়াজ নেভার ইন কাইন্ড অফ মানে শর্ট অফ স্পট। আমি তো বলবো যে দে ওয়ার প্রিটি কনফিডেন্ট অফ অ্যাচিভিং দ্য টার্গেট। অবশ্যই। আর কেকেআর যেরকমভাবে কামব্যাক করেছে, ওটাও কিন্তু একটা মানে অ্যাপ্রিসিয়েশনের জায়গা। কারণ প্রথমে অতগুলো ম্যাচেস হারার পর, যেখানে কেউ ভাবেনি যে এরকম একটা দিন আসবে যেখানে একটা প্লেয়ার ম্যাচে 6টা জয় হয়ে গেল, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স 9টা ম্যাচ হারলো, এবং ইনক্রেডিবল। আমি জানি না কেকেআর 2024-এ ইফ আই এম নট রং, 2024 না 2021-এ যেবারে দুবাইতে খেলতে এইরকমই পরিস্থিতি ছিল, যে পরপর 6-7টা ম্যাচ হেরে তারপরে দে ওয়েন্ট টু দ্য ফাইনাল।
অবশ্যই, কিন্তু দেখো মুম্বাই ইন্ডিয়ান্সের প্রসঙ্গ যখন তুমি তুললে, আমি তোমাকে একটা প্রশ্নই জিজ্ঞেস করবো। এই সিজনটা শুরু হওয়ার আগে কিন্তু আমরা সবাই বলেছিলাম যে মুম্বাই ইন্ডিয়ান্সের কিন্তু খুবই ভালো টিম, টেকনিক্যালি পেন অ্যান্ড পেপারে দেখতে গেলে এতগুলো ইন্টারন্যাশনাল স্টার, এতগুলো এক্সপিরিয়েন্স প্লেয়ার্স, তাও কিন্তু ওরা যখন মাঠে নেমেছে ওনাদের কিন্তু খুব একটা মানে দেখে কনভিন্সিং লাগেনি, খুব একটা ভালো লাগেনি। সূর্যকুমার যাদব মেন ব্যাটার, যাকে নিয়ে এত কথা হচ্ছিল, ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি যে উনি ইনকনসিস্টেন্ট ছিলেন, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও কিন্তু উনি রান করতে পারেননি। টপ অর্ডার বলো, বোলিং ইউনিট বলো, আজকে আমরা ফিল্ডিংয়েও দেখলাম কিন্তু ওই দীপক চাহারের ওই ক্যাচটা উনি ছাড়লেন রহমান পাওয়েলের প্রথম দিকে। তো ওভারঅল তুমি যদি মুম্বাই ইন্ডিয়ান্সের এই ক্যাম্পেইনটাকে তুমি যদি সাম আপ করতে চাও দেবাশিস দা, তুমি কি বলতে চাও? they would like to forget this campaign as early as they can, কেননা দেখো পুরো দলটাই তুমি যদি দেখো যে they did not click as a team, বিট সূর্যা, বিট জসপ্রীত বুমরা এই ম্যাচের আগে মাত্র 3 উইকেট নিয়েছিল, যেখানে 2016 থেকে 2025 অবধি জসপ্রীত বুমরা হ্যাজ কনসিস্টেন্টলি টেকেন 15 or more উইকেটস, এবং সেখানে বুমরার উইকেট না পাওয়াটা, হার্দিক পান্ডিয়া ইয়েস ফেল টু লিভ আপ টু দ্য এক্সপেকটেশনস অ্যাজ এ ক্যাপ্টেন, মানে তারপরে নিজের ব্যাক স্প্যাজম নিয়ে একটা প্রবলেমে ভুগছিল। রোহিত শর্মা হ্যামস্ট্রিং ইঞ্জুরি, তার জন্য বেশ কয়েকটা ম্যাচ তিনি খেলতে পারেননি। এই ম্যাচের আগে 7টা ম্যাচে 268 করেছিলেন, আজকেও কিন্তু খুব একটা বেশি কিন্তু রান তিনি করতে পারেননি। সুতরাং ইটস আ কালেকটিভ, আমি বলবো যে ফেইলিয়ার অ্যাজ এ টিম। এবং আরেকটা জিনিস অবশ্য বলতেই হয় যে দে আর নট আ হ্যাপি ড্রেসিং রুম, এবং সার্টেনলি অল ইজ নট ওয়েল ফর মুম্বাই ইন্ডিয়ান্স। এখন দেখো নতুন মরশুমে আবার কীরকম করে তারা ফর দেম দে উড রাদার ওয়ান্ট টু ফরগেট দিস সিজন অ্যাজ কুইকলি অ্যাজ দে ক্যান, কারণ এরপরে তখন আবার ইন্ডিয়ার হয়ে খেলতে যাবে সবাই, তখন দেখো এভরিওয়ান উইল ফরগেট। তো সুতরাং মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য 9টি হার, ক্যান ইউ ইম্যাজিন, মানে 5বারের চ্যাম্পিয়ন, তারা 9টি ম্যাচ হারলো একটা সিজনে। বাট অন দ্য আদার হ্যান্ড KKR, they are very much in the contention to make it to the playoff. আজকে এই গরম আমরা এই মুহূর্তে যখন রেকর্ড করছি দরদর করে ঘামছি লিটারেলি, মানে পুরো ভিজে গেছে একদম, কিন্তু তা সত্ত্বেও দ্য প্যাশন, মানে এই যে এত মানুষ যে আজকে এসে খেলা দেখলো, ইটস অল বিকজ অফ দ্য পিওর লাভ অ্যান্ড প্যাশন ফর কলকাতা নাইট রাইডার্স। অন দ্যাট নোট আমরা আজকের ভিডিওটি শেষ করব। আমরা আবার ফিরে আসবো আপনাদের সাথে KKR নিয়ে আলোচনা করতে। আর একটা ম্যাচই বাকি, হোম ম্যাচ ডিসির অ্যাগেনস্টে 24 তারিখ রবিবার। তো খুবই মানে অবভিয়াসলি আমরা আসবো প্রি শো পোস্ট শো, কিন্তু তার আগেও আমরা আপনাদের প্র্যাকটিস আপডেটস দিতে থাকবো। এরকম করে রেপ স্পোর্টস বাংলার পর্দাকে আপনারা ফলো করবেন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।